জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ প্রধানমন্ত্রীর। নতুন প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান। সহসাই কমছে না তাপপ্রবাহ, আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট। নাকাল জনজীবনে রোগবালাইয়ের ঘানা। এবং আমিরাতের হামরিয়া বন্দরের বহির্নোঙরে এমভি আবদুল্লাহ, সুস্থ আছেন নাবিকেরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিংসতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় আয়োজিত ন্যাপ সম্মেলনে 6 দফা প্রস্তাবে জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিযোজনে বাংলাদেশের সাফল্য বিশ্বকে জানাতে ঢাকায় শুরু হয়েছে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ এক্সপো 2024। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অভিযোজন কার্যক্রম ও আর্থিক কৌশল সম্পর্কিত 34টি সেশনের গৃহীত সিদ্ধান্তগুলোই তুলে ধরা হবে আসছে জলবায়ু সম্মেলনে, যে আলোচনায় অংশ নিয়েছেন 104টি দেশের 383 জন প্রতিনিধি। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে আবারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। আমার প্রত্যাশা উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের আর্থিক যোগান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিনিয়োগ করলে শুভ ফল পাওয়া যেত বলে উল্লেখ করেন সরকার প্রধান। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সহসাই কমছে না তাপপ্রবাহ, নতুন করে আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া সহ গরমজনিত নানান রোগবালাই। ক্ষয়ক্ষতি হচ্ছে আমসহ বিভিন্ন ফল ফসলেরও। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। দেশব্যাপী চলছে অতি তীব্র থেকে মৃদু তাপপ্রবাহ এবং তা অব্যাহত থাকতে পারে। গরমে অতিষ্ঠ জনজীবন। পাবনা ও চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। নতুন করে 22 থেকে 24 এপ্রিল পর্যন্ত 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গায় চলছে অতি তীব্র তাপদাহ। গত কয়েকদিন তাপমাত্রার পারদ 38 থেকে ওঠানামা করছে 42 ডিগ্রির ঘরে। অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে শ্রমজীবী ও পথচারীরা আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। ডাব শরবতের দোকানে বেড়েছে ভিড়। টানা তীব্র দাবদাহের কারণে রাজশাহীতে গত শনিবার থেকে 7 দিনের হিট অ্যালার্ট জারি রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া সহ গরম থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। হাসপাতালগুলোতেও বেড়েছে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্করা বেশি। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করবেন। প্রচন্ড গরম আর রোদের তীব্রতার কারণে রংপুর নগরীতে জনসমাগম কমে গেছে। প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না বাসাবাড়ি থেকে। গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। চলাচল দুর্বিষহ হয়ে গেছে, ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে না।
ধারণ ক্ষমতার প্রায় 4 গুণ রোগীর চাপ সামলাতে পারছে না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। গরমজনিত ডায়রিয়া, শ্বাসকষ্ট, স্ট্রোক সহ নানা রোগী বেড়ে যাওয়ায় ওয়ার্ডে মেঝেতে কিংবা বারান্দায় জায়গা না পেয়ে রোগীদের ঠাঁই নিতে হয়েছে সিঁড়িকোঠায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ বাড়লেও চিকিৎসা সেবায় কোনো ঘাটতি হচ্ছে না। চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং যদি আরো রোগী বৃদ্ধি হয় তো আমরা সেই রোগীকে ইনশাল্লাহ চিকিৎসা দিতে পারবো। তাপপ্রবাহ বাড়তে থাকায় কুষ্টিয়ায় ডায়রিয়া রোগী বাড়তে শুরু করেছে। 12 বেডের ডায়রিয়া ওয়ার্ডে এই মুহূর্তে শিশু সহ ভর্তি 71 জন রোগী। ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা ও মেঝে এমনকি সিঁড়ির নিচেও গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। জায়গা পাচ্ছে না, সিঁড়ির মধ্যে বসে আছে এখানে গরমের মধ্যে। ডায়রিয়া রোগীর পাশাপাশি হিট স্ট্রোকের রোগীও ভর্তি হচ্ছেন হাসপাতালে। গরম না কমলে রোগী বাড়তে থাকবে বলে মনে করছেন চিকিৎসকরা। সম্ভব হলে পরে ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে কাজ করা এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। গাইবান্ধায় ডায়রিয়া সহ বিভিন্ন গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 2 শতাধিক মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তীব্র দাবদাহে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অত্যধিক চাপ দেখা গেছে। সাতক্ষীরায় গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। ভিড় বেড়েছে ডাব, শরবত আর আখের রসের দোকানে। চলতি মৌসুমে তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুরের জনপদ। ফলে দিনমজুর ও শ্রমিকেরা পড়েছে চরম বিপাকে। অতিরিক্ত গরমে বরগুনার মানুষ অতিষ্ঠ। ঘন্টার পর ঘন্টা পুকুরে ও নদীতে গোসল করেও কমাতে পারছেন না গরমের প্রখরতা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। চালের বস্তায় উৎপাদনের তারিখ, দাম এবং ধানের জাত উল্লেখ করার সরকারি নির্দেশনা এখনও বাস্তবায়ন হয়নি। আড়ত ও দোকানে আগের মতোই মিলছে চালের বস্তা। এদিকে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিক্রেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে গেল ফেব্রুয়ারিতে একটি নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয়। এতে মিল মালিকদের গুদাম থেকে বাণিজ্যিকভাবে সরবরাহের ক্ষেত্রে প্রতিটি চালের বস্তার ওজন, উৎপাদনের তারিখ, মিলগেট মূল্য এবং ধানের জাত উল্লেখ রাখা বাধ্যতামূলক করা হয়। একই সাথে চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট জেলা এবং উপজেলার নামও উল্লেখ করতে বলা হয়েছে। গত 14 এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর করার কথা থাকলেও বাজারের বেশিরভাগ কোম্পানি এটি মানছে না। এমনকি পাটের বস্তায় চাল বিক্রির বহুদিন আগের নির্দেশনাটিও অনেক কোম্পানি এখনও বাস্তবায়ন করেনি। যেগুলো নতুন উঠবে ওগুলো আসতে আসতে, কিন্তু দানের নাম বা চালের নাম এগুলো আসেনি এখনো। কিন্তু আপনার একটা বস্তার গায়ে আসছে রেট শুধু। পাইকারি ব্যবসায়ীরা বলছেন সরকারের এইসব নির্দেশনা বাস্তবায়ন হলে চালের দাম আরও বাড়বে। মিল রেট যেটা বস্তায় লেখা থাকবে ওই রেটে যদি কাস্টমার নিতে পারে তাহলেও সে খুশি। আমি যদি বলি কেরিং খরচ আছে, এটা অ্যাড করার পর আমার প্রফিট আছে, কাস্টমার মানবে না। চাঁপাইনবাবগঞ্জ এক বস্তা চাল যদি 2600 টাকা হয়, এক গাড়ি ভাড়া আছে মনে করেন 19,000, 20,000, 22,000, চাল আসে কত 260 বস্তা, তাহলে এক বস্তা কত করে পড়লো। এরপর আমরা আইনা আবার খরচ দিয়ে ওই আড়তদারের দিকে আমাদের আনতে আবার 50 টাকা খরচ, আমরা আবার লাভ করলাম 50 টাকা। আমাদের দিয়ে মহল্লার দোকানদার নিল, এরা আবার 50 টাকা খরচ হলো নিতে, হ্যাঁ আবার 50 টাকা লাভ করলো, তাহলে আমরা এটি ভালো না কমলো। তবে ক্রেতা বিক্রেতারা কেবল মিলগেট নয়, পাইকার, আড়তদার এবং খুচরা পর্যায়েও চালের দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। একটা বস্তার গায়ে 3 থেকে 4টা রেট লাগবে। তার কারণ প্রথম বিসমিল্লার নাম হলো মেইলার থেকে আড়তদারের কাছে আসবে, তার লাগবে একটা রেট। সেখান থেকে কারণ বাজারে আসবে, কারণ বাজারের জন্য থাকবে আরেকটা রেট। কারণ বাজারের থেকে খুচরা যারা নিয়ে বিক্রি করবে তাদের জন্য থাকবে আরেকটা রেট। এখন আপনি এক রেট দিয়ে আপনি এই জায়গাটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন আমাকে এখন বলেন। উৎপাদনকারী যেটা করে ওইখান থেকে এরকম সিল মারার জন্য, আজ উইদাউট সিল মারা আইনগত দণ্ডনীয় অপরাধ, ভোক্তা অধিকার আসবে, তারা অ্যারেস্ট হবে। আইন বলে সেই কথা। মেইন গেটে লেখার থেকে তো না লেখাই সমান, একই তো যে দাঁড়ালো আপনার কথাটা। ঘুরে আপনি দেখেন মেইন গেটে ওনারা লিখছে, দেখেন এইখানে আইনা তো ওনারা তো সেই রেটটা রাখতেছে না আমাদের কাছ থেকে, তাহলে লাভটা কি হলো? নির্দেশনা না মানলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে এই সংক্রান্ত আইনে।
আর সংশ্লিষ্ট আইনের ধারা 7-এ শাস্তি হিসেবে রয়েছে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে পৌঁছেছে সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি কয়লাবাহী জাহাজ এমবি আবদুল্লাহ। নির্ধারিত সময়ের একদিন আগে বহির্নোঙরে ভেড়া জাহাজের 23 নাবিকও সুস্থ আছেন। আজ দুপুরের দিকে জাহাজটি বন্দরের মূল জেটিতে পৌঁছার কথা। ইফরাজ নূরের ক্যামেরায় রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট। জিম্মি দশার শ্বাসরুদ্ধকর 32 দিন। ইউরোপিয়ান ইউনিয়নের নেভাল গার্ডের পাহারায় সমুদ্রপথে আরও 6 দিন। অবশেষে রোববার বিকেল 4:30টায় নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমবি আবদুল্লাহ। চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান KSRM গ্রুপের জাহাজটি এখন হামিরাহ বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায়। নাবিকদের স্বাগত জানাতে গত রাতেই দুবাই রওনা হয়েছেন মালিক পক্ষ। চট্টগ্রাম আসবে, কবে আসবে সেই বিষয়টা আমরা আরও পরিষ্কার হতে পারবো কিছুদিন যাওয়ার পর, এবং অ্যাকর্ডিংলি মিডিয়াকে ব্রিফ করা হবে। মোটা অঙ্কের বিমা করা ছিল জাহাজটির। নিজেদের পাওনা নিশ্চিতের পর জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে চলে আসার সুযোগ ছিল মালিক পক্ষের, কিন্তু নিজেদের ব্যবসার ভবিষ্যৎ ও নাবিকদের নিরাপত্তা বিবেচনায় সে পথে হাঁটেননি তারা। আমরা একটা পরিবারের মতো কাজ করি, 24টা জাহাজে 1200-1300 নাবিক। তো যত তাড়াতাড়ি ওদের আনতে পারবো, ওদের এই মানসিক কষ্ট থেকে মুক্তি দেবে, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। জাহাজে অবস্থান করে চট্টগ্রাম ফিরবেন 21 জন নাবিক, বাকি 2 জন ফিরবেন দুবাই থেকেই। চার্টার জাহাজটির আসার দিনক্ষণ নির্ধারণ করবে দীর্ঘ সময় ভাড়া নেওয়া কোম্পানি। জাহাজে অবস্থান করলে চুক্তি অনুসারে প্রচুর অর্থ উপার্জন করবেন নাবিকরাও। 55,000 মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে গত 12ই মার্চ জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। মোজাম্বিক থেকে আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়া উপকূলে অতিক্রমের সময় আলোচিত এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 4 মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, ছাড় প্রত্যাহার করে আয় বাড়ানোর উদ্যোগ। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। আগামী 4 মে থেকে বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া। মেয়াদ প্রত্যাহারের মাধ্যমে ভাড়া সমন্বয় করবে বাংলাদেশ রেলওয়ে। প্রায় 7 বছর পর 2023 সালে শেষে রেলওয়ের বিভিন্ন সেতু ও ভায়াডাক্টে পয়েন্টেজ চার্জ আরোপে আয় বাড়ানোর উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। কোনো যাত্রী 100 কিলোমিটার বেশি দূরত্ব গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ধরে ছাড় দিয়ে আসছিল তারা, কিন্তু আগামী 4 মে থেকে এ ছাড় প্রত্যাহার হচ্ছে। ফলে বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া। এর আগে 2012 ও 2016 সালে ভাড়া বাড়িয়েছিল রেলওয়ে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প পদ্মা সেতুতে পাশে থেকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে চীন। এর মধ্য দিয়ে বাংলাদেশ বদলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখানে রক্ষিত পরিদর্শন বইও স্বাক্ষর করেন। পরে সাংবাদিকদের চীনের রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল নিয়েও কাজ করা হচ্ছে। বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আরও কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ফরিদপুরে বাস পিকআপের সংঘর্ষে 15 জন নিহতের ঘটনার পর পলাতক বাস চালক খোকন মিয়াকে আটক করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব 10-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার KM শাইখ আক্তার জানান, ঝিনাইদহের কোট চাঁদপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এদিকে দুর্ঘটনার বিষয়ে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। এতে ঈদের পরে বাস চালকের দীর্ঘ সময় গাড়ি চালনায় ক্লান্তি আর চোখে ঘুম, দুটি যানের অধিক গতি, মহাসড়কে নিজস্ব লেনে ব্রেক করা ও মহাসড়কে অটোরিকশা ভ্যানের উপস্থিতির কারণে এই দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়। গত 16 এপ্রিল ইউনিক পরিবহনের বাসটির সঙ্গে পিকআপের সংঘর্ষে 15 জন নিহত হন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি তরুণ হাসান মিয়া।
স্বজনেরা জানান, সকালে হাসান বন্ধুদের নিয়ে সীমান্তে 0 পয়েন্টে ঘুরতে যান। তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে গুলিবিদ্ধ হন হাসান। পরে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুলতানপুর 60 বিজিবির অধিনায়ক জানান, পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ এর কাছে বিষয়টি প্রতিবাদ জানানো হয়। নোয়াখালী সোনাইমুড়িতে নতুন সন্ধান পাওয়া গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স। সকালে 2 শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক খননে অংশ নেন। ড্রিলিং ইনচার্জ আসাদুজ্জামান জানান, দুপুরে কূপ খননে ড্রিলিং রিগ স্থাপিত হয়। মাটির নিচে প্রাথমিকভাবে 3200 মিটার পর্যন্ত খনন করা হবে। 4 মাসের খনন শেষে 4টি জোনের প্রতিটিতে দিনে 10 মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলেও জানান তিনি। গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে গোডাউনের মালামাল। দুপুরে পাগার এলাকার ওই গোডাউনে আগুন লাগে। টঙ্গী ও উত্তর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও গোডাউনটির মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। পঞ্চগড়ে জেলা প্রশাসকের সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। কর্মকর্তারা জানান, দুপুরে কার্যালয়ের সামনে ইট দিয়ে ডিসির পাজেরো স্পোর্টস জিপ গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলে ওই যুবক। এ সময় তাকে ধরে পুলিশে হস্তান্তর করেন স্থানীয়রা। তবে গাড়িটি ভাঙচুরের কারণ জানা যায়নি। একুশে টেলিভিশনের 25 বছরে পদার্পণে মৌলভীবাজারের 7 দিনের অনুষ্ঠানমালার শেষ দিন ছিল বাংলাদেশ ও ভারতের বাউল শিল্পীদের বাউল গান। উৎসবে গান পরিবেশন করেন জি বাংলার সারেগামাপার শিল্পী নিত্যানন্দ বাউল, হরিদাস বাউল, শ্রীমঙ্গল বাউল সমিতির পরিচালক শ্যামল আচার্য ও সজল আচার্য। অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, আসামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিবেক আচার্য ও ব্যবসায়ী শাহ মোহাম্মদ রিয়াদ। সঞ্চালনা করেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী। এবারে চট্টগ্রামের খবর। চট্টগ্রামের বোয়ালখালীতে বালু বোঝাই ড্রাম, ট্রাক ও মাছবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ভোরে আরাকান সড়কে উপজেলার রায়খালীর পুলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে গোমদণ্ডি ফুলতল আড়তে মাছ নিয়ে যাওয়ার সময় অটোরিকশাটির সঙ্গে বালু বোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন অটোরিকশা চালক দেলোয়ার ও মাছ ব্যবসায়ী মিজানুর। কক্সবাজারের রামুতে ডাকাত দলের হামলায় নিহত হয়েছেন বাবা ও ছেলে। রোববার গভীর রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের থোয়াইংগাংকাটা গোনার পাড়ার তাদের উপরে হামলা চালায়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে গরু পাচারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে ধারণা স্থানীয়দের। বিশেষ কায়দায় কম্বলে মুড়িয়ে আনা 1 কেজি স্বর্ণসহ 3 যাত্রীকে আটক করেছে কাস্টমস। আটক যাত্রীরা হলেন মোবারক আলী, নাজমুল হক ও আনোয়ার শাহ। সকালে দুবাই থেকে বিমানের একটি ফ্লাইটে চড়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন তারা। গতিবিধি সন্দেহজনক হয় কাস্টমস কর্মীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে মালামাল তল্লাশি চালিয়ে স্বর্ণ জব্দ হয়। আটক 3 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কাস্টমস। বান্দরবানে যৌথ অভিযানের নামে গণগ্রেফতার, হয়রানির অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ এর সহযোগী 3 সংগঠন। শহরের রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে বিক্ষোভ মিছিল শেষে ধর্মঘর মাঠের সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদ নেতা নিকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি রিমি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি রিনা চাকমা। বান্দরবানে ব্যাংক ডাকাতিতে জড়িত সবাইকে গ্রেফতার
প্রত্যাহারেরও দাবি জানান তারা। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে এ তাগিদ, প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান। সহসাই কমছে না তাপপ্রবাহ, আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট, নাকাল জনজীবনের রোগবালাইয়ের হানা। এবং আমিরাতের হামরিয়া বন্দরের বহির্নোঙরে এমভি আবদুল্লাহ, সুস্থ আছেন নাবিকেরা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।